প্রশ্ন দিয়ে শুরু করবো যে কি বার্তা আপনারা দিলেন, কি বার্তা পেলেন, কি হলো জাতীয় ঐক্যমত্য কমিশনে, কি অর্জন? সৈয়দ আসিফ আশরাফি পাপি, আপনাকে দিয়ে শুরু করি। আসলে জাতীয় ঐক্যমত কমিশন মানে ঐক্যমত হলে কমিশন আছে আর দ্বিমত হলে কমিশন নাই। এখন ঐক্যমত হলো কি হলো না, যাদেরকে ডাকছে তারা সহ জাতীয় ঐক্যমত কমিশন এটা বলতে পারবে। এখন যে কোনো জিনিসে ঐক্যমতে পৌঁছাতে গেলে একটা বিষয় একদিনের আলোচনায় হয় না। প্রথমে দ্বিমত থাকবে, তারপরে রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে ঐক্যমতে কিছু কিছু বিষয় অবশ্যই তো পৌঁছাতে হবে, সেটা পৌঁছাবেও। সেখানে জাতীয় ঐক্য, যে বলছেন যে জাতীয় ঐক্য আহ, যে কমিটিটা, এই কমিটি আহ, তাদের সুপারিশ মালা যে সকল রাজনৈতিক দল মেনে নেবে তা না। এখানে নিয়মটা হচ্ছে রাজনৈতিক দলের কাছ থেকে আগে জানতে হবে। ইস্যু ভিত্তিক আলোচনা যদি থাকে, যেমন নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, তারপরে আগামী নির্বাচন, কোনটা আগে কোনটা পরে, এই সমস্ত বিষয় নিয়ে তাদের কাছে জানতে হবে, যার যার ওপিনিয়ন যাচাই বাছাই করে তারপরে এক দফায় তো আর হবে না, বারবার দফায় দফায় বসতে হবে। বসে সকলের সম্মতিক্রমে যেটা সিদ্ধান্ত হবে সেটাই। তো এইটা তো কেবলমাত্র শুরু। এই শুরুতে কোনো মন্তব্য করা যাবে না। ওই প্রেস আচ্ছা। রিলিজ যেটা দিচ্ছে সেইটাই তাদের স্ট্যান্ড ধরে নিতে হবে। জি। রাজনৈতিক প্রধান সংগঠন এবং এই জি, প্রধান ঐক্যমত। উপদেষ্টাও বলেছেন এটি একটা প্রথম ইনিংসের সমাপ্তি, দ্বিতীয় ইনিংস বা দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এই দ্বিতীয় অধ্যায়ে কতদিন চলবে সেটাও একটা প্রশ্ন। পাপিয়া আসিফ আশরাফি পাপি, আপনি এই বিষয়ে বুঝতে পারছেন কিনা? দ্বিতীয় ইনিংস কতদিন চলবে সেটি আসি। আমি একটু জাহিদ হাসান, আপনার কাছ থেকেও এই প্রশ্ন বা এই বিষয়ে জেনে নিতে চাই। আপনাদের কি মনে হলো জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক কতটা, সেটি কেমন হলো, কি অর্জন হলেন, মানে হলো এখান থেকে আপনারা কি বার্তা দিলেন আর আপনারা কি বার্তা পেলেন? আহ, জি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখেছি গত 5ই আগস্ট বাংলাদেশে যে ছাত্র নাগরিক গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র নাগরিক অভ্যুত্থান হয়েছে, সেটি একটি ন্যাশনাল ইউনিটির ভিত্তিতে হয়েছিল এবং সেই ঐক্যমত অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রেও যাতে বজায় থাকে, সেটি আমরা বারবার নিশ্চিত করবার কথা বলেছি। যেমন দেখুন, আমরা যখন বারবার জুলাই ঘোষণাপত্রের কথা বলছিলাম, তখন আমরা একই কথা বলছিলাম যে জুলাই ঘোষণাপত্র অবশ্যই ঘোষিত হতে হবে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে, এবং সেখানে যাতে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং বিভিন্ন রকমের মানুষের ঐক্যমত থাকে, সেটি আমরা বারবার নিশ্চিত করার কথা বলেছি। এমনকি 31শে ডিসেম্বর আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি করেছিলাম, যে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে ঘোষণাপত্র ঘোষিত করতে হবে এবং অবশ্যই সেটি সকল দলের প্রস্তাবনা এবং ঐক্যমতের ভিত্তিতে। দেখুন, ঐক্যমত মানে কখনোই সকল ক্ষেত্রে এক ভাষায়, এক শব্দে, এক সুরে কথা বলা না। ঐক্যমত মানে হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব চিন্তা ভাবনা, ফিলোসফি, ইডিওলজি সবকিছু ঠিক রেখে মানুষের জন্য, বাংলাদেশের জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে একমত হবেন, যেগুলো জনগণের আহ, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধরে রাখবার জন্য কাজ করবে। আজকে যে জাতীয় ঐক্যমত কমিশনের যে মিটিংটি হলো প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এবং প্রধান উপদেষ্টার আহ্বানে, আমি এটিকে খুবই ইতিবাচক হিসেবে দেখি। অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট কোনো দলের নয়, নির্দিষ্ট কোনো মতের নয়। এই সরকার গণঅভ্যুত্থানের ফসল, এবং আমরা দেখেছি যে এই সরকার শুধুমাত্র ছাত্রদের থেকেও গঠিত হয়নি। এই সরকারের সবার অংশীদারিত্ব আছে, বিএনপির আছে, জামায়াতের আছে, বামপন্থীদের আছে, অবশ্য ছাত্রদেরও আছে। সবার একদম একাত্মতার ভিত্তিতে সরকারটি গঠিত হয়েছে। সুতরাং সবার মতামতের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গঠিত হতে হবে। যতদিন অন্তর্বর্তীকালীন সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার এই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশা করি। আমাদের জায়গা খুবই স্পষ্ট, যেটি আমরা একদম 5ই আগস্ট থেকেই বলেছি, যে বাংলাদেশ আর পুরোনো কাঠামোতে চলতে পারবে না। 3রা আগস্ট যখন শহীদ মিনারে এক দফা ঘোষণা হচ্ছিল, তখন আমরা বলেছি, এবং দেখুন, তখন যখন আমরা বলেছি যে ফেসিস্ট শেখ হাসিনার পতন হবে এবং ফেসিবাদী সকল ব্যবস্থার বিলোপ করতে হবে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো নেতা, কোনো কোনো ব্যক্তি আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করেননি। তারা সবাই একতাবদ্ধ ছিলেন, আমরাও একতাবদ্ধ ছিলাম যে ফেসিবাদী সকল কাঠামোর বিলোপ হতে হবে। আমরা এখনো 3রা আগস্টে সেই লেগাসি বহন করছি। আমরা এখনো বলছি যে বাংলাদেশে যে সকল ফেসিবাদী কাঠামো আছে, যে সকল ফেসিবাদী কাঠামোর কারণে এখনো বিচার প্রক্রিয়া, গণহত্যার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যাচ্ছে না, যে সকল ফেসিবাদী কাঠামোর কারণে এখনো খুনি আওয়ামী লীগ, হাসিনা এবং দোসরদেরকে গ্রেফতার করা যাচ্ছে না, এখনো যে সকল কারণে আপনারা গত সপ্তাহে দেখেছেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপরে কি নির্বিচারে হামলা চালানো হয়েছে। তাদেরকে ডেকে নিয়ে একটি ঘরের মধ্যে আটকে 15 থেকে 20 জনের উপরে আওয়ামী লীগের 400 জন সশস্ত্র
গুন্ডারা হামলা চালিয়েছে, সেখানে একজন শহীদ হয়েছেন 2 দিন আগে। সুতরাং যে সকল কারণে, যে সকল ব্যবস্থার কারণে তাদেরকে গ্রেফতার করা গেল না, এবং গ্রেফতার না করার ফলে একজনকে আচ্ছা জীবন জাহিদ হারাতে হাসান, হলো। ওই সকল ব্যবস্থার বিষয়ে একটু আসি, কিন্তু যেহেতু ওই জায়গাটায় একটা সন্দেহের জায়গা আছে, আপনি একটু আমাদেরকে এটা একটু বলবেন, কে আপনাদের আসলে সেখানে ডেকে নিয়ে গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্রদেরকে? আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে আমরা এটা আমাদের বিবৃতিতে স্পষ্ট করেছি। এলাকাবাসী ডেকেছিল। সেখানে আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকামা মোজাম্মেল হকের একটি বাড়ি আছে। আকামা মোজাম্মেল হকের বাড়িতে ডাকাত পড়েছে কিংবা ভাঙচুর হচ্ছে, এরকম একটি বার্তা ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যান এই মবকে থামিয়ে দেবার জন্য। কিন্তু এটি একটি পরিকল্পিত ডাক ছিল, পরিকল্পিতভাবে তাদেরকে আহ্বান করে নেওয়া হয়েছিল। তারা সেখানে যাবার পরে, সেই বাড়িতে প্রবেশের পরে, বাইরে থেকে দরজা আটকে 400 জনেরও বেশি সশস্ত্র আওয়ামী গুন্ডা তাদের উপর হামলা করে। প্রথম প্রশ্ন, এই ডাকটি পরিকল্পিত এজন্যই যে 400 জন চিহ্নিত আওয়ামী লীগের নেতাকর্মী এইরকম সময় একত্রিত হওয়া এবং সবার হাতে অস্ত্র থাকা, দেশীয় নানা রকমের অস্ত্র থাকা, এটি একটি পরিকল্পিত ব্যাপার। এবং তাদেরকে ডেকে নেওয়া হয়েছিল ওখানে পরিকল্পনার জন্যই।